বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা রাসায়নিক বন্ধন এই অধ্যায়টির ওপর একটু পর্যালোচনা করব। এটা পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসের অংশ, তাই অধ্যায়টিকে যতটা সাজানো সম্ভব ইনশাল্লাহ সেটির চেষ্টা করব। তো আশা করছি যে মনোযোগ দিয়ে যদি এই ক্লাসটি করা হয়, এই অধ্যায়ের উপরে মূল সারমর্মগুলো আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। ফার্স্ট হলো দেওয়া আছে বন্ধন শক্তি কাকে বলে। দুইটা পরমাণুর মধ্যে কোনো অণুতে দুই বা ততোধিক পরমাণুর মধ্যে যে আকর্ষণ, এটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। আর অণুগুলোর মধ্যে পরস্পরের প্রতি যে আকর্ষণ, সেটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। তো আমরা এরপরে দেখব হলো তোমার যোজ্যতা ইলেকট্রন। কোন মৌলের যে ইলেকট্রনগুলো তার যোজনী নির্ধারণে ভূমিকা পালন করে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আবারও বলতেছি, কোন মৌলের যে ইলেকট্রনগুলো তার যোজ্যতা মানে যোজনী নির্ধারণে ভূমিকা পালন করে তাকে বলা হয় তার যোজ্যতা ইলেকট্রন। এরপরে হলো যোজনী। বহিস্থ শেলের যে ইলেকট্রনগুলো যোজনী নির্ধারণে ভূমিকা পালন করছে, সেটাই হলো তোমার যোজ্যতা ইলেকট্রন। তো একটা মৌল আর একটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতাকে বলা হয় তার যোজনী। যেমন একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, সুতরাং সোডিয়ামের যোজনী 1। অন্যদিকে একটা ক্যালসিয়াম দুটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, যোজনী হলো 2। তো সুতরাং কোন মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন অথবা ক্লোরিনের সাথে যুক্ত হয় অথবা তাকে মুক্ত করে, সেই সংখ্যাটি হলো তার যোজনী। তা আমরা এখানে 3 প্রকার যোজনী পাবো: সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং হলো সর্বোচ্চ যোজনী। যেমন দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখছি। সালফার ডাইঅক্সাইড, সালফারের যোজনী হলো তোমার 2, 4 আর হলো 6। তাহলে সালফারের সবচেয়ে বড় যোজনী 6, এটাকে বলা হয় সালফারের সর্বোচ্চ যোজনী। আর এই জায়গাতে সালফারের যোজনী ব্যবহার হয়েছে +4, অক্সিজেনের হলো -2, 2 দুগুণে 4 আর এখানে হলো 4 অক্ষে 4। এভাবে এরা যোজনী কিন্তু মিল করছে। বুঝতে পারছো? অর্থাৎ আমি লিখতেছি সালফার ডাইঅক্সাইড, কিন্তু প্রকৃতপক্ষে সংকেত হলো সালফারের যোজনী হলো 4 এর ঘাড়ে আর এর যোজনী 2 হলো এর ঘাড়ে। এই 2 এবং 4 কাটাকাটি হয়, এটা হচ্ছে। বুঝতে পারছো কি? এই জিনিসগুলো কোনো সমস্যা হলো? কথা বলো। ফাউজিয়া, জি স্যার। বুঝতে পারছো? তুমি কি ছিলে এখানে নাকি? জি স্যার। বলেছি, তুমি কি বুঝতে পারছো? আমি যে এটা বুঝাই দিলাম সক্রিয় সুপ্ত। সক্রিয় যোজনী মানে যে যোজনী ব্যবহার হয়েছে, এই যে 4 ব্যবহার হয়েছে, সব মানে সুপ্ত যোজনী কই থেকে আসছে? ওই যে সর্বনিম্ন যোজনী আর ব্যবহার করা যোজনীর পার্থক্য, সেখান থেকে আসতেছে হলো সুপ্ত যোজনী। সুপ্ত মানে ঘুমন্ত, মানে ওইটা ঘুম পাড়তেছে ওই যোজনী। বুঝছো? জি স্যার। এখন দেখো, এখানে মৌলের প্রতীক সংকেত নির্ণয় করার বিষয়গুলো আছে, এটা তোমাকে আমি অলরেডি শিখাইছি। আমি শুধু এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। আমরা বিক্রিয়ার সময় ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়। ধাতুগুলো ধনাত্মক ভূমিকায় থাকার জন্য এটা প্রথম অবস্থানে বসে, অধাতুগুলো ঋণাত্মক ভূমিকায় থাকার জন্য এটা দ্বিতীয় অবস্থানে বসে। তারপর এদের মধ্যে যোজনী বিনিময় হয় এবং বিক্রিয়া করে। ঠিক তেমনি যৌগমূলকও ঠিক সেম প্রক্রিয়ায় বিক্রিয়া করে। যৌগমূলক এবং তার যোজনী এখানে লেখা আছে। রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক ভাবে সংকেত লেখার সময় যদি অণু হয়, তাহলে গ্যাসের অণুর ক্ষেত্রে গ্যাসীয় এবং দ্বিপরমাণু প্রায় 7টা গ্যাস আছে, এর বেলায় 2 হবে। অন্য ক্ষেত্রে তাই লিখতে হবে। বুঝতে পারছো কি? জি স্যার। রাসায়নিক সংকেত লেখার জন্য আমাদের ফার্স্ট কাজ হলো এরকম 2টা জিনিসকে পাশাপাশি লেখা।
লেখার পর যোজনী বিনিময় করলে আমার কাজ হয়ে যাবে। যদি যৌগমূলক হয় যোজনী বিনিময়ের সময় এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে, যদি যৌগমূলক না হয় তাহলে ব্র্যাকেট ইউজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার। ঠিক আছে তো? এখন দেখো আণবিক সংকেত, গাঠনিক সংকেত। অনুস্থিত পরমাণুর সঠিক সংখ্যা প্রকাশ পায় সেটা আণবিক সংকেত, আর গাঠনিক সংকেতে অনুস্থিত পরমাণুগুলো কে কার সাথে কিভাবে সজ্জিত আছে সেটাকে বলা হয় গাঠনিক সংকেত। যেমন পানির অণু দেখো H2O, এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন কিভাবে যুক্ত হয়ে আছে এর পুরো সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। তো এটা হলো গাঠনিক সংকেত। ক্লিয়ার? জি স্যার। এরপরে অষ্টক ও দুইয়ের নিয়ম। দেখো কোনো মৌল তার যুক্ত হওয়ার সময় সে তার সর্বশেষ কক্ষপথে সে 8টা ইলেকট্রন অর্জন করার নিয়মকে বলা হয় অষ্টকের নিয়ম, আর 2টা ইলেকট্রন অর্জনের নিয়মকে বলা হয় দুইয়ের নিয়ম, ডুয়েট রুলস। সাধারণত 8টা ইলেকট্রন অর্জনের বিষয়টি অনেক জায়গাতেই কিন্তু ফিল আপ হয় না। যেমন আমি যদি লিখি ফসফরাস পেন্টাক্লোরাইড, এই যে 5টা ক্লোরিনের সাথে সে যুক্ত হয়েছে, তাহলে 5 যোগনে 10টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু এটা কি সম্ভব 10টা ইলেকট্রন আমার 10টা মানে সংখ্যা বিনিময় করা? এটা বাস্তবে সম্ভব না। আবার এই ফসফরাসের যোজনী 5-এর ঘাড়ে দিয়ে দিলাম, এটাও কিন্তু বাস্তবে সম্ভব না, এটা সিস্টেম মিলবেই না। ঠিক এই কারণের জন্যই আমরা দেখি যে তোমার এই ইলেকট্রনগুলো বিন্যস্ত হওয়ার সময় আমাদের একটা বিশেষ ধরনের সিস্টেমকে ফলো করতে হয়। সেই ফলো করার বিষয়টি মূলত এখানে দেয়া আছে। বুঝতে পারছো কি? জি স্যার। নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা। তা আমি অষ্টক ও দুইয়ের নিয়ম নিয়ে মূলত এটাই বলবো যে সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন অর্জন করে সেটা অষ্টকের নিয়ম, আর যদি 2টা ইলেকট্রন অর্জন করে তাহলে সেটা দুইয়ের নিয়ম। অষ্টকের নিয়ম যেখানে মানে না সেখানে তোমার এই দুইয়ের নিয়ম প্রয়োগ করে আমরা কিন্তু বিষয়গুলো দেখাই। দুইয়ের নিয়মের মূল কথা কি এটা যদি বলে তোমার, তাহলে সেক্ষেত্রে তুমি এটাই বলবা যে দুইয়ের নিয়মের মূল অপশনটা হলো যে এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা তোমার 2টা আছে, এই 2টা ইলেকট্রন অর্জন করার বিষয়টি হলো দুইয়ের নিয়ম। তো আসলে কি 2টা হয় না, সেখানে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় লাভ করে। এই জোড়ায় জোড়ায় লাভ করার বিষয়টি হলো তোমার দুইয়ের নিয়ম। এখানে এই বিষয়টা উল্লেখ করা আছে যে অষ্টকের নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে এই দুইয়ের নিয়মটা আছে, যে ডুয়েট রুলস বলা হয়। তো এই দুইয়ের নিয়মে ইলেকট্রনগুলো জোড়া জোড়া হলেই তোমার এটি কাজ করবে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে হলো তোমার যে নিয়মগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা। দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো রাসায়নিকভাবে আসলে নিষ্ক্রিয় হয় কারণ এরা এদের সর্ববহিস্থ স্তরটি মানে সম্পূর্ণরূপে ফিল আপ করা থাকে, অর্থাৎ সর্ববহিস্থ স্তরে 8টি করে ইলেকট্রন অর্জন করার মধ্য দিয়ে এরা এমন একটা স্থিতিশীলতা অর্জন করে যে এরা ইলেকট্রন নেয়ও না, কাউকে দেয়ও না, কোনো অপশনও করে না। তো এই যে হিলিয়াম থেকে শুরু করে রেডন পর্যন্ত সবারই সর্বশেষ কক্ষপথে তুমি লক্ষ্য করলে দেখবা যে হিলিয়াম ছাড়া সবারই সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। সুতরাং এদের নিকটস্থ সক্রিয় মৌলগুলো এটাই চিন্তা করে যে এরা যেরকম 8টা করে ইলেকট্রন নিয়ে সুস্থিত বন্ধন লাভ করেছে, এদের মধ্যে কোনো অস্থিরতা নাই, ঠিক অন্যরাও সেটাই করতে চায়। আর সেইটা করার প্রয়াস হিসেবেই কিন্তু বর্তমান এই বিশ্বটা, এই সিস্টেমটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটা চলমান আছে। এই প্রয়োজনীয়তা যদি কখনো শেষ হয় তাহলে হয়তো সেদিন কিয়ামত হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। তা আশা করি এই বিষয়টা ক্লিয়ার। রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণ, একটা মৌল আর একটা মৌলের সঙ্গে কেন যুক্ত হয়? যুক্ত হওয়ার মূল কারণ হলো তাদের মধ্যে পরস্পরের প্রতি আকর্ষণ। আকর্ষণ কেন হয়?
কারণ কেউ ইলেকট্রন দেয় কেউ ইলেকট্রন নেয়, এর ফলে এদের মধ্যে এক ধরনের রিলেশন তৈরি হয়ে যায়। সেটা নিয়ে এখানে বিষয়টা দেওয়া আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়নটা হলো আমাদের দুইটা ভাষা আছে, একটা হলো তড়িৎ বিশ্লেষণের সময়, একটা হলো তোমার ব্যাটারি ব্যবহার করার সময়। তড়িৎ বিশ্লেষণের সময় এই ক্যাটায়ন হলো তোমার ঋণাত্মক প্রান্ত আর অ্যানায়ন হলো ধনাত্মক প্রান্ত। বাট ব্যাটারির সময় কিন্তু ক্যাটায়নটাই হলো তোমার ধনাত্মক প্রান্ত, অ্যানায়ন হলো ঋণাত্মক প্রান্ত হবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ঋণাত্মক, অ্যানায়ন ধনাত্মক। তাহলে ব্যাটারি এবং তড়িৎ ঋণাত্মকের এই বিষয়টা ঠিক উল্টা হয়। এরপর দেখো আয়নিক বন্ধন। পরস্পর বিক্রিয়া অংশগ্রহণকারী মৌলগুলো যদি ধাতু এবং অধাতু হয়, তাহলে এরা পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না করে পরস্পরের মধ্যে তোমার সমঝোতার মাধ্যমে ইলেকট্রন ভাগাভাগি করে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় হলো সমযোজী বন্ধন। আর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী মৌলগুলোর মধ্যে যদি একটি ধাতু আর একটা অধাতু হয়, তাহলে সাধারণত ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যেটা অধাতু ইলেকট্রন গ্রহণ করছে আর এই ত্যাগ করছে, ফলে এদের মধ্যে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস তারা অর্জন করে। এই সোডিয়ামও করে, এই যে ক্লোরিনও করে। তাহলে এই যে এরা যে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, এরকম কিছু তৈরি করছে, এটা তো আমরা রহরহ দেখেই থাকছি এবং এটা হয়। আমাদের এখানে মূল যে বিষয়টি বোঝার তা হলো এই প্রক্রিয়াগুলোর পরবর্তী ধাপ কি। পরবর্তী ধাপটা হলো যেমন অক্সিজেনের পরিমাণ কমে গেল, তাহলে ইলেকট্রন সংখ্যা কমে যাবে এবং সেটি আমরা এখানে ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, যুক্ত হয়ে এখানে দেখো সোডিয়াম ধনাত্মক, সে ইলেকট্রন ত্যাগ করে সত্যিকার অর্থে ধনাত্মক হয়েছে। হাইড্রোজেন, এটা কখনো ভূমিকা ধনাত্মক, কখনো হলো ঋণাত্মক। ঠিক আছে কি? এরপরে সমযোজী বন্ধন। জি স্যার। সমঝোতার মাধ্যমে, অর্থাৎ দুইটা পরমাণু পরস্পরের মধ্যে আলোচনার সাপেক্ষে সমঝোতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয়, যেখানে ইলেকট্রনগুলো পরস্পরের মধ্যে ভাগাভাগি করে, অর্থাৎ অধাতুর পরমাণুগুলো ইলেকট্রন পরস্পরের মধ্যে বিক্রিয়া করার সময় তারা ইলেকট্রন শেয়ার করার মধ্য দিয়ে যে বন্ধনে আবদ্ধ হয় সেটি হলো সমযোজী বন্ধন। যেমন তোমার সোডিয়ামের সাথে সরি নাইট্রোজেনের সাথে তোমার হলো অক্সিজেন যুক্ত হচ্ছে, নাইট্রোজেন ডাই অক্সাইড, অথবা কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে চারটা, কার্বন টেট্রাক্লোরাইড, অথবা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে। এই সমস্ত বিক্রিয়াগুলোই মূলত আয়নিক। এই বিষয়টি এখানে দেওয়া আছে। এখানে দেখো ইলেকট্রন শেয়ার করার ব্যাপারটা কিভাবে কাজ করছে। অন্যান্য সিস্টেমে আমাদের কিছু ইলেকট্রন হয়তো বেঁচে যায়, সেগুলোকে আমরা নষ্ট না করে যদি এরকম সিস্টেমের সাথে যুক্ত করে রাখি, তাহলে এটা মোটামুটি ব্যবহার উপযুক্তই থেকে যাবে। অণুতে সমযোজী বন্ধন, দেখো সমযোজী বন্ধনটা কিভাবে সমঝোতা করা হয় সেটা এখানে দেখানো আছে। ঠিক আছে, এই এটাও সমযোজী বন্ধন, যে পানির অণুর সাথে যুক্ত হয়েছে। আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগগুলো সাধারণত অত্যন্ত মানে কি বলা হয়, সক্রিয় হয়, আর সমযোজী যৌগগুলো কিন্তু ওই রকম সক্রিয় হয় না। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়, আয়নিকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এদের বন্ধন শক্তি আয়নিকের বেশি, সমযোজীর কম। এভাবে তুমি ব্যাখ্যা দিতে পারবা। এই অংশটা এখানে শেষ করছি।